চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম আদা বাটা, রসুন বাটা, একটু ধনেপাতা বাটা দিয়ে, আর একটুখানি গুঁড়ো লঙ্কা। এবার দেখো, আমি ক্যাপসিকাম, বেল পেপার সব কেটে রেখেছি, একটু বেশি করে অনিয়ন কেটেছি, আর রেখেছি হচ্ছে, এবার চিকেনগুলোকে আমি আগে ভেজে নিলাম। আর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, গার্লিক একটু বেশি করে, আর হচ্ছে একটু আদা কুচি। প্রথমে চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। তার মধ্যে বেশি করে ভাজবে না, লাইট ব্রাউন, তার মধ্যে এগুলোকে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা। একটু ভালো অ্যারোমা এলে, গন্ধ এলে, তার মধ্যে প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু নরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার বেল পেপারগুলো। এদিকে আমি সসটা রেডি করছিলাম। এটা ছিল একটা হট গার্লিক সস, তার সঙ্গে সুইট চিলি সস, তার সঙ্গে চিলি সস, তার সঙ্গে হচ্ছে সোয়া সস, আর একটু উস্তা সস, আর কিছু না। ইটস ভেরি ইজি, বাট খেতে ভীষণ সুন্দর হয়। তারপরে এই সসটাকে আমি রেডি করে রেখে দিয়ে আমি আগে প্রথমে ভেজে নিচ্ছিলাম হচ্ছে চিকেনগুলো। খুব সহজে যখন কিছু রান্না করতে ইচ্ছে করবে, তখন এই ধরনের রান্নাগুলো তোমরা করে খেতে পারো। এবার বেল পেপারগুলো দিয়ে দিয়েছি। দেখো কি কালারফুল লাগে না? এমনিই কি খেতে ভালো লাগে। আমার চাইনিজ খেতে খুব ভালো লাগে এই কারণে। যে কোনো রান্নাই খুব ইজি হয়ে যায়, একটু সস বেস থাকে, কিন্তু আমি একটা খুব একটা বেশি তেল দিয়েও বানাই না। আর এটা আমি বানাচ্ছিলাম হচ্ছে সিসাম অয়েল দিয়ে। তোমরা হোয়াইট অয়েলও বানাতে পারো বা অলিভ অয়েলও বানাতে পারো, বাট মাস্টার্ড অয়েল নয়। এবার চিকেনগুলোকে সব দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করার পরে একটুখানি সব কিছু হয়ে যাবে। একটুখানি অল্প নুন দেবে, কারণ যেহেতু সয়া সসে একটু নুন বেশি থাকে, আর আমি চিকেন ম্যারিনেট করার সময় একটু নুন দিয়েছিলাম, সেই কারণে বেশি নুন দেবে না। বেশি নুন হয়ে গেলে খেতে একটু ভালো লাগে না। এটা জাস্ট নাড়াচাড়া করার পরে ওপর থেকে জাস্ট সসটা দিয়ে দেবে, দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবে। তারপর নামানোর আগে একটুখানি যদি ইচ্ছা হয় সিসাম দিয়ে দেবে, সিসাম সিডস, আর যদি ইচ্ছে না হয় দেবে না, কোনো অসুবিধে নেই। এটা তুমি রুটি দিয়ে, চাউমিন দিয়ে, রাইস দিয়ে, সব কিছু দিয়ে তোমার খেতে ভালো লাগবে। এটা আমার সব অর্ডারে ছিল, আমি তোমাদের জাস্ট একটু দেখালাম। এই রান্নাটা তোমরা নিজেরা করে দেখো, এটা আমার কাস্টমাররা ভীষণ পছন্দ করে। গুড ইভিনিং ফ্রেন্ডস, জাস্ট অফিস থেকে ফিরেই তোমাদের সঙ্গে ব্লগ করতে বসেছি। আমার ইভিনিং শিফট ডিউটি আজই শেষ হলো। গ্রেট রিলিফ। প্রচণ্ড হ্যাকটিক থাকে ইভিনিং হলে, ফেরাটাও এত জ্যাম জট হয়ে যায়। এখান থেকে এইটুকু আমার অফিস বাই 7 মিনিটসও লাগে না, তাতেই যেন আমার মনে হয় আজকাল থেকে যায়। তোমার ভাবলাম যে আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে আমি একদম ফ্রেশ হয়ে অন্য কাজে যাব। সব অর্ডার টর্ডার আছে। আচ্ছা, প্রথম বলি হচ্ছে আমার বিজনেসের ব্যাপারে একটুখানি তোমাদের বলি। এটা একটা খুব ছোটো একটা সেট আপ, যেটা আমি বারবার, তোমরা হয়তো আমার সবকটা ব্লগ দেখোনি, তাই জন্য হয়তো তোমরা অনেকেই ফলো করতে পারোনি। তো সেই কারণে আমি আরেকবার বলতে চাই, এটা আমার শুরু হয়েছিল করোনার সময় থেকে। করোনাতে যখন সবার বাড়ি কাজের লোক টোক আসা বন্ধ হয়ে গেল, তখন আমার বন্ধুরা বললো যে তুই তো রান্না করছিস, আমাদের তো অফিস ছিল, রেগুলার অফিস করতে হয়েছে, তো তুই তো রান্না করছিস, আমাদের বাড়িতে সমস্ত কাজের লোক টোক আসা বন্ধ হয়ে গেছে, বাড়ি পরিষ্কার করে রান্না করতে পারছি না, তো প্লিজ যদি তুই তো রান্নার সঙ্গে আমাদেরও কিছু রান্নাবান্না করে দিস। এই হচ্ছে আমার পেট পুজো হেসে, বা আমার এই ছোট্ট একটা খুব ভালোবাসার জায়গা, সেই ব্যবসা বলো বা যাই বলো, ওই শুরু সেই থেকে চলছে। দেখো, আমার যারা কাস্টমার তারা হচ্ছে আমার ম্যাক্সিমাম হচ্ছে আমার অফিসের স্টাফেরা, ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্যাল স্টাফ, তারা। আর হচ্ছে যারা আমার খাবার খেতে পছন্দ করে, একবার খেয়েছে, কেউ কাউকে আরেকবার বলল, তারা আমাকে ছোট ছোট কখনো বার্থডে, কাউর অ্যানিভার্সারি, কোথাও কোনো ওয়ার্কশপ হচ্ছে সেখানকার, বা কাউর বাড়িতে বিয়েবাড়ির সকালবেলার একটা হয়তো 10-20 জনের মতো রান্না, এরকম সব আমাকে অর্ডার দেওয়া হয়। কিন্তু আমি প্রথমেই বলি, আমার বাড়িতে কোনো মেড সার্ভেন্ট নেই। আমার বাড়িতে আমিই হচ্ছে কুক, আমিই প্যাকিং করি, আমিই ডেলিভারি করি,
আমিই বাজার দোকান করি। তো সেই কারণে আমি যে সবসময় আমাকে তার সঙ্গে আমার অফিসটা করতে হয়। অফিস ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি এবং অফিসটা যেহেতু করতে হয় আর তার সঙ্গে যেটা সাইমালটেনিয়াসলি আমাকে এটাও চালাতে হয়, তো বুঝতেই পারছো তার জন্য কিন্তু আমাকে আমার ফ্লেক্সিবিলিটি অনুযায়ী কিন্তু আমি এটা করতে পারি। আচ্ছা, এবারে হচ্ছে দেখো ফার্স্ট আমি বলি কীভাবে আমি অর্ডার নিই। আমার একটা গ্রুপ আছে, অফিসের লোকেদের নিয়ে একটা গ্রুপ আছে, যেখানে আমি মনে করো কালকে কি আমি অর্ডার দেবো ব্রেকফাস্ট আর লাঞ্চ, সেটা আমি আজকে পোস্ট করব। মেনু আমি ঠিক করে দেবো, তারপর তারা অর্ডার প্লেস করবে, তারপর আমি সেটা কালকে অফিস যাওয়ার সময় নিয়ে যাব। ঠিক সেরকমই আমার যারা ফিক্সড কাস্টমার আছে তাদের কাছেও আমি মেনু পোস্ট করি। কিছু বাচ্চাদের টিফিন যায়, তো তাদেরও আমি এরকম মেনু পোস্ট করি। কেউ কেউ আছে যারা আমার কখন শিফট জিজ্ঞেস করে নেয়, সেই হিসেবে আমি বলে দিই, তখন তারা আমার বাড়ির থেকে এসে নিয়ে যায়। কেউ কেউ যিনি বলে যে অপশানটা আছে সুইগির, সেটার থেকে, সেটা হচ্ছে বাইকে যেমন উবার তোমরা বুক করো, সেখানে হচ্ছে আমার বাড়ির অ্যাড্রেস দিতে হবে, ওরা কিলোমিটার ওয়াইজ একটা পেমেন্ট তোমাকে বলবে, তোমার কাছ থেকে সেটা ওরা চার্জ করবে, ওরা আমার বাড়িতে আসবে, আমি ওদের দিয়ে দেবো জিনিসটা, ওরা তোমার বাড়িতে পৌঁছে দেবে। এই হচ্ছে আমার ব্যবসার ডেলিভারিটা আর অর্ডার নেওয়াটাই। সেই কারণে যদি তুমি আজকে আমাকে কেউ হঠাৎ করে বললো আমি ফিশ ফ্রাই খাবো, বা আমি এখন অফিসে, কেউ আমায় ফোন করে বললো আমাকে 10 প্লেট খাবার দিতে পারবেন, আমি কিন্তু পারবো না। যতক্ষণ আমি বাড়ি আসছি, ততক্ষণ না আমি রান্না করছি, ততক্ষণ কিন্তু আমি তোমাদের দিতে পারবো না। মনে করো আমার যারা ডিনারের অর্ডার নেয়, তারা আমাকে দুপুরের মধ্যে বলে দিল হয়তো, আমি বললাম ঠিক আছে বাই 10 o'clock আই উইল ডেলিভার। তো আমি বাড়ি আসবো, এসে রান্না করবো, করে আমি পাঠাবো। আচ্ছা, সেটাও বলে দিচ্ছি যে সে আমাকে হয়তো বললো আজকে প্রন খাবো, আমার কাছে যদি প্রন অ্যাভেলেবেল থাকে তাহলে আমি বলবো, অথবা আমি ওদের বলবো যে আমার কাছে কিন্তু এটা অ্যাভেলেবেল নেই, আমার কাছে এগ আছে, খেতে পারো, পনির খেতে পারো বা চিকেন খেতে পারো। বাড়ি এসে তারপর আমি রেডি করে তারপর আমি তাকে ডেলিভারি করবো। যদি আমার পক্ষে সম্ভব হয় সল্টলেকের মধ্যে কোথাও ডেলিভারি করা, তাহলে আমি করবো। যদি না হয় তাদের বলবো এই আমার সিস্টেম, তোমাকে এসে নিয়ে যেতে হবে, বা তুমি আমার বাড়ির অ্যাড্রেস তোমায় দিয়ে দেবো, তোমাকে রেডি করতে হবে। এইটা হচ্ছে আমার ব্যবসার এই রকম প্রসেসে আমার ব্যবসা চলে। মনে করো কালকে আমার অফিসে ব্রেকফাস্ট আছে চিকেন স্যান্ডউইচ অ্যান্ড টুনা স্যান্ডউইচ, এইটা হচ্ছে ব্রেকফাস্ট আইটেম। তো এই আমার কাছে আমি জাস্ট মনে করো পোস্ট করেছি 5টার সময়, এখন অর্ডার আমার ঢুকতে শুরু করেছে, ঠিক আছে। আর মনে করো লাঞ্চে আছে এগ রাইস, এগ পোলাও টাইপের একটা হয়, 1 পট একটা হয়, এর সঙ্গে থাকে রায়তা। তো এইরকম, তো আমি সেটা পোস্ট করে দিয়েছি। এবার তারা যারা অর্ডার দিয়েছে, আমি এবারে এখন সমস্ত স্টাফিংগুলো বানিয়ে রাখবো। সকালবেলা উঠে মোটামুটি মধ্যরাত্রির থেকে উঠে আমার রান্নাবান্না শুরু হয়। যখন যেরকম অর্ডার থাকে আমাকে অ্যাকর্ডিংলি সেরকমভাবে রাত্রিরে উঠতে হয়। যদি মনে করো আমার এখন 30-40টা অর্ডার থাকলো, তো মোটামুটি সারা রাতই আমাকে প্রায় রান্নাবান্না করতে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা আমি এতে ঘুমিয়ে, তো বা অনেকটা আমি জোগাড় করে রাখি। এই রকমভাবেই চলছে, মানে আমার কাছে মনে করো আমি ছোটো ছোটো কুচো নিমকি যেরকম, তারপরে আমার কাছে এরকম আমি যেগুলো বানাই, তোমাকে বলছি যেগুলোকে লোকে কিনে নিয়ে যায়, রোস্টেড পোহা উইথ ড্রাই ফ্রুটস, তারপরে হচ্ছে মানে ক্যারামেল পপকর্ন, মশালা মাখনা, এই যে জিনিসগুলো, এগুলো সব আমি বলে দেবো যে এই লিখে দিলাম, এই জিনিসগুলো আমার অ্যাভেলেবেল, তোমাদের কাউ যদি লাগে তোমরা বলো, আমি অর্ডার নিয়ে নেবো, নিয়ে আমি আমার সময় মতন করে তারপর তাদের আমি ডেলিভারি করে দিই। এটাই হচ্ছে আমার ব্যবসা। আমার জিপেতে, আমার ফোনপেতে পয়সা আসে, আর আমি অ্যাডভান্স পেমেন্ট নিই, তারপর আমি ডেলিভারি করি। এটা হচ্ছে আমার ব্যবসা। যদি তোমরা কেউ বুঝতে না পারো আমাকে বলো, আমি আবারও বুঝিয়ে দেবো। তোমাদের আমার ব্যবসা নিয়ে অনেক কিছু প্রশ্ন। আচ্ছা, আরেকটা জিনিসও আমি বলতে চাই, যেটা হচ্ছে দেখো আমি আমার অফিসটা যেহেতু আমার আছে ফার্স্ট প্রায়োরিটি, আমি যেহেতু একা, আমার বাচ্চারা যে মানে আমাদের ডগই আছে, আমার পুরো ফ্যামিলি সামলাতে হয়, তো সেই কারণে তোমার আমার পক্ষে না, আমার নিজস্ব কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ইউটিউব বা ফেসবুক
বা আমি ফেসবুকে আমার যারা বাইরের বন্ধুবান্ধব থাকে তাদেরই ম্যাক্সিমাম নিই। আমি খুব অচেনা লোককে কিন্তু আমি ফেসবুকে নিই না, ইনস্টাগ্রামেও নেই। আমার নাম দিয়ে তোমরা হয়তো ফেসবুক দেখতে পারো, বাট কোনো লিঙ্ক টিঙ্ক চাওয়া, যারা তোমরা ইউটিউবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করছো, ইউটিউব তো যারা আমার দেখছো, ব্লগ দেখছো, আমি চাই সেই বন্ধুরা তোমরা এখানেই থাকো না, আমাকে তোমরা কমেন্টে লেখো না তোমরা কী লিখতে চাইছো বা জানতে চাইছো, আমি তোমাদের জানাবো। আরেকটা বলি, আমি অনেক কিছু কাজ করেছি, আবার করব, আফটার রিটায়ারমেন্ট করব বা সুযোগ পেলেই করব। সেটা হচ্ছে আমি ইভেন্টের কাজ প্রচুর করি। আমার একটা বিশাল অভিজ্ঞতা আছে ইভেন্ট ম্যানেজমেন্টের। আমি মার্কেটিং পার্টটা আমি ম্যাক্সিমাম দেখতাম, আর্টিস্ট কোঅর্ডিনেশন আমি দেখতাম। আমার এক ফ্রেন্ডের কোম্পানি ছিল, ও আমাকে বললো আমার কোনো মার্কেটিংয়ের ছেলে বেরিয়ে তুই যদি আমাকে একটু হেল্প করি। সেই আমার শুরু। তারও অনেক আগে আমি ইভেন্ট ম্যানেজমেন্ট করতাম আরেকজনের সাথে। তো সেখানেও আমার এই আর্টিস্ট কোঅর্ডিনেশন, লিয়াজো করা, পুরো প্রোগ্রামটা সেট আপ করা, মানে এরকম আমি এগুলো করি। মনে করো ক্যালকাটা ক্লাবে হেমা মালিনী ওর মেয়ে ঈশা দেউল দুজনে মিলে একসঙ্গে একই মঞ্চে এসেছে, ডান্স করেছে। এই পুরো প্রোগ্রামটা আমি কোঅর্ডিনেট করেছিলাম। প্রেসকে জানানো, যেখানে যেখানে ইনভিটেশনস পাঠানো, যেখান থেকে যেহেতু এটা ক্যালকাটা ক্লাবের পুরো প্রোগ্রাম ছিল, ওরাই পুরোটা স্পন্সর করেছে, সে কারণে আমাদের স্পন্সরশিপ তোলার কোনো ব্যাপার ছিল না। আর একটা জিনিস, স্পন্সরশিপ তুলে প্রোগ্রাম আমি করি না। আমরা যেগুলো করি সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে ক্লাব প্রোগ্রামস করি, বা কেউ যদি বললো আমি একটা কোনো আমি একটা কিছু ইভেন্ট করতে চাইছি, আমাকে হেল্প করো, এই পার্টটা তুমি দেখে নাও, তার জন্য আমি চার্জ করি, আমি সেই পার্টটা হেল্প করি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি করি প্রচুর ওয়ার্কশপ করাই। এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মেন্টাল হেলথের ওপর ইস্যুসে আমরা প্রচুর ওয়ার্কশপ করেছি। হারমোনি বলে আমাদের প্রচুর বড় বড় স্পিকার আছে, তারা আসে। কখনো স্কুল বাচ্চাদের কোনো প্রবলেম আমরা রেজ করি, কখনো ডিস্ট্রেস মহিলাদের কোনো প্রবলেম রেজ করি, কখনো পুরুষদেরও অনেক প্রবলেম আছে। এরকম না যে শুধু মহিলারাই আমরা পুরুষ দ্বারা নির্যাতিত হচ্ছে, পুরুষরাও হয়, প্রচুর মহিলারাও পুরুষদের দেখতেই পাচ্ছ চারপাশে এখন মহিলারা কী পরিমাণে পুরুষদের খুন করে দিচ্ছে, বাবা মাকে খুন করে দিচ্ছে, বাচ্চাকে খুন করে দিচ্ছে। তো এই জিনিসগুলোকে নিয়ে আমরা প্রচুর, আমাদের অনুত্তমা কখনো এসেছেন, আমাদের ভীষণ বড় বড় সমস্ত স্পিকারদের সাথে আমাদের নিয়ে এসে কাজ করা হয়, এবং সেক্ষেত্রে আমরা কর্পোরেটের হয়ে কাজ করি, আমি স্কুলকে নিয়ে কাজ করি, কলেজকে নিয়ে কাজ করি, এরকম আমরা প্রচুর করি। তাছাড়াও এমনি ইন্ডিভিজুয়ালসরা আমরা জানাই, তারা যদি কেউ রেজিস্ট্রেশন করে, তারা আসতে চায়, তার জন্য যা যা প্রসিডিওর আছে, এরকম ডিফারেন্ট টাইপের কাজ আমি করি আর করবই। এই হচ্ছে আমি আমার সম্পর্কে বলতে চাই। আর হচ্ছে অনেকে আমাকে জানতে চায় আমার কোয়ালিফিকেশনস, আমার খুব অবাক লাগছে যে মানে আমি একটা সোশ্যাল মিডিয়াতে আমি একটা ইউটিউবে ব্লগ করছি, সেখানে হঠাৎ আমি একটা জায়গায় চাকরি করি, আমার কোয়ালিফিকেশনস জানার কী প্রয়োজন আমি ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, এটা আমার মনে হয় না, যদি কখনো কোনো জায়গায় আমার সেটা দরকার হয়, ডেফিনেটলি আমি সেটাও বলবো, বিকজ এর মধ্যে কোনো কোথাও লুকোচুপি কিছু নেই। আর আমি কোথায় কাজ করি তোমরা জানি, আমার সম্পর্কে মোটামুটি তোমরা সবই জানো, বিকজ লুকোবার মতন কিছু নেই। আর আমার মনে হয় যখন আমরা কাউকে কোনো প্রশ্নও করি বা কিছু করি, আমাদের সেটাও জানা দরকার যে আমরা এই প্রশ্নটা কেন করছি, বা এটা কী কারণ। মানে একটা হয় না, আমি একটা লোককে, কৌতূহল তো ডেফিনেটলি থাকবে। আমি যখন ব্লগ করছি তখন তোমাদের তো আমার উপরে কৌতূহল থাকবেই, তার জন্য আমার কোথাও কোনো আপত্তি নেই, ডেফিনেটলি। কিন্তু আমি এইগুলো আমার কাছে একটু আমার খুব অদ্ভুত লেগেছে বলে বলছি। বাট আমাকে যদি কেউ বলতে পারে যে কেন সেটা জানতে চেয়েছে, তাহলে আমার কোনো অসুবিধে নেই আর কি জানাতে। মনে করো আমাকে তোমরা একটা কাজের কোনো
অফার জানাতে চাও, তো তোমরা আমার তখন কোয়ালিফিকেশন জানতে চাইবে। ডেফিনেটলি আই উইল শেয়ার এভরিথিং, আই হ্যাভ অল দ্য ডকুমেন্টস। এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি একটা বড় সংস্থায় চাকরি করি যখন, তখন নিশ্চয়ই কিছু কোয়ালিফিকেশনস নিশ্চয়ই আমার আছে। চলো, এটা মজা করি, কোনো রাগারাগি নেই। আমি যা বলছি সবটাই খুব, কোনো রেগে টেগে কিছু বলছি না, খুব হালকা করে বলছি। দেখো তোমাদের এই শাড়িটা, আজকে তোমাদের গল্প বলি। এই শাড়িটা বলি না, প্রতিটি শাড়ির গল্প আছে। এই শাড়িটা আমার মায়ের হাতের কাচানো শাড়ি আজকে আমি পরলাম। ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি এটা মায়ের। এটা একটা মলমলের উপরে। আমি আর আমার দিদি একটা শাড়ির বিজনেস ছিল, তখন আমি হয়তো পড়ি 11-12-এ হয়তো পরীক্ষা দিয়ে, দিদি হয়তো ফার্স্ট ইয়ার পরে। দুই বোন বলে এটা ছিল সল্ট লেকে, তখন ফার্স্ট বুটিক হয়তো এটাই। দিদি অসম্ভব পরিশ্রমী ছিল, মানে কোথা থেকে আমরা শাড়ি আনতাম। তো সেই শাড়ির একটা শাড়ি মার পছন্দ হয়েছিল, মা পয়সা দিয়ে সেই শাড়িটা নিয়েছিল। শাড়িটা প্রচণ্ড যত্ন করে রাখা, আর এখনও দেখলে নতুন মনে হবে শাড়িটা, কিচ্ছু হয়নি। মা লাস্ট হয়তো পরে এটাকে পলিশ করে আয়রন করে ভীষণ মা টাট দিয়ে রেখেছিল। তো সেই শাড়িটা আজকে আমি যখন ভেবেছিলাম ভাঙবই না, করে দিলাম এরমভাবেই থাকো, কিন্তু তারপর হলো না, নষ্ট হয়ে যাবে, চলো ভাঙ। তো সেই আড়াইটা আজকে আমি করেছিলাম। এই শাড়িটার বয়স কম করে হলেও আমার মনে হয়, মা মারাই গেছে 95-এ, তো এটা হবে হয়তো 86-87 হবে, বা 88-89 হবে, এরকম কিছু সময় কেনা। মানে কী পরিমাণ যত্ন আর কী পরিমাণ ভালোবাসা দিয়ে শাড়িগুলো আমি রাখি, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। শাড়িটা তোমরা যদি খুব কাছ থেকে দেখাতে পারি, দেখো হচ্ছে পান্ডি, একদম কটন শাড়ি। তখনকার সত্যি সুতির প্রিন্টেড শাড়িগুলো কী সুন্দর ছিল গো, মানে কী বলি, এখনও পরলে মনে হয় নতুন 12 হাত বড় শাড়ি পরে আরাম। এই হচ্ছে আমি আজকে পরেছি। তো আমি মনে করি অরিন্দম, তোমার প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। তোমরা হয়তো সবাই বুঝতে পেরেছ আমরা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি যেটা বারবার বলছি, মানুষের মনে হিংস্রতা, মানুষের মনে প্রলোভন, মানুষের মনে এক্সপেকটেশনস অসম্ভব লেভেলে বেড়ে গেছে, এবং সেটা সব এজ, ছোটো বাচ্চা থেকে বয়স্ক, মিড এজ অবধি, বা তারও বেশি হতে পারে। আর আমরা যদি এই জিনিসগুলোকে এখনই পয়েন্ট আউট না করি, আমরা যদি এই জিনিসগুলোকে নিয়ে এখনই ভাবনা চিন্তা না করি, সত্যি কথা এটা কিন্তু একটা খুব বড় আকার দেখা দিচ্ছে। এত হিংস্রতা, বাচ্চার জন্মদিনে হাজব্যান্ড এসছে, তার সঙ্গে ডান্স করছো, পার্টি করছো, তারপর তাকে তুমি খুন করছো, খুনের ওষুধ দিচ্ছ, তাতে হচ্ছে না, খুন করছো, তারপর তাকে গায়ে গরম সিমেন্ট ঢেলে দিচ্ছ, পরের দিন চলে যাচ্ছ আবার পার্টি করতে, নেশায় চূড়ান্ত পর্যায়ে। আমরা কোন জায়গায় যাচ্ছি? এটা তো আমাদের কালচার নয়, এটা তো আমাদের নয়। মা নাকি ঘুরতে যাবে বলে বাচ্চাকে খুন করে দিচ্ছি, কুকুর নিয়ে কেউ ট্রেনে উঠতে পারবে না, কুকুরকে গিয়ে এয়ারপোর্টের টয়লেটের মধ্যে কমোডের মধ্যে ফ্ল্যাশ করে করে কুকুরকে মেরে দিচ্ছি। ফুল অফ নেগেটিভিটি, ফুল অফ ক্রুয়েলটি। এগুলোকে, এই জিনিসগুলো কোথা থেকে, কেন, কিসের জন্য হচ্ছে, সবাই এটা নিয়ে আলোচনা করছে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রশ্ন, কিসের এত ডিপ্রেশন, কিসের এত স্ট্রেস? আমরা আমাদের লাইফকে ব্যালেন্স করতে পারছি না, নেক্সট জেনারেশনকে বিয়ে করতে চাইছি না। ডিভোর্স তো মানে একটা কোনো ব্যাপারই নয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো ঘরে ঘরে ঢুকে গেছে। এরকম না আদৌ ছিল না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে, হতে পারে বোর্ডাম থেকে এগুলো আসতে পারে, অনেক কিছুর জন্য হতে পারে, কিন্তু সেই জায়গা থেকে বউকে খুন করে দেওয়া, বরকে খুন করে দেওয়া, বাচ্চাকে খুন করে দেওয়া, ভয়ঙ্কর একটা সিচুয়েশন আমরা ফেস করছি।
আমাদের অ্যালাউ নেই। তো সত্যি মেন্টাল হেলথ ইস্যুসগুলো মারাত্মকভাবে বেড়ে গেছে। স্ট্রেস তো থাকবে, আগেও ছিল এখনও আছে, টার্গেট আগেও ছিল এখনও আছে। বাচ্চাদের পড়াশোনা এখন কত নতুন করছে, আমরাও যা করছি ওরাও তাই করেছে। অযথা আমরা এত স্ট্রেসে নিয়ে নিচ্ছি লাইফে। ইউরোপ বেড়াতে যেতেই হবে, একটা বিদেশ ট্রিপ করতেই হবে, মানে নিজেরাই নিজেদের ভালো জিনিসগুলো, খুশিগুলোকে গলা টিপে টিপে মারছে। প্লিজ সবাই নিজের পাশে যারা আছে তাদের নিয়ে ভালো করে থাকার চেষ্টা করো, তাহলেই আমরা একমাত্র ভালো থাকবো। ফ্যামিলিকে সময় দিতে হবে, বাচ্চাদের সময় দিতে হবে, তাদের ভালো ভালো বই পড়াতে হবে, সিনেমা দেখাতে হবে, ঘোরাতে নিয়ে যেতে হবে। হাজব্যান্ড ওয়াইফ সবারই একটা দায়িত্ব আছে। সংসার ভেঙে যাওয়ার মতন কষ্ট এর থেকে বড় কষ্ট নেই। প্রেমের বিয়ে তো আরও কষ্ট, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো আরও কষ্ট। সে কারণে সবাইকে ভাবতে হবে, নিজের মতো করে আমাদের ঠিক করতে হবে নিজেকে। ডিপ্রেশন যদি মনে হয়, মন খারাপ মনে, ডক্টরের কাছে যেতে হবে, কাউন্সেলিং করতে হবে, বই পড়তে হবে, গান শুনতে হবে। নিজেকে নিজে বের করতে না পারলে ডাক্তারের সাহায্য অবশ্যই নিতে হবে। চলো, তোমাদের ভালো লাগলে আমার ব্লগ, আমার পাশে থেকো, শেয়ার করো, আমাকে আরও অনেক 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 ভালোবেসো। আমি তোমাদের অনেক ভালোবাসি। আর প্রচুর কষ্ট একটা ব্লগ বানানো, বিশেষ করে যারা আমার মতো ব্যস্ত, কিন্তু আমি চেষ্টা করি, যে বললাম কনসিস্টেন্সি, আমি চেষ্টা করি ভালো ব্লগ বানাবার, কন্টেন্ট দেওয়ার, তোমাদের সঙ্গে গল্প করার, তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। চলো, টাটা, বাই।